আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব এবার রহস্য নিয়ে হাজির চীনের ষষ্ঠ প্রজন্মের ভয়ঙ্কর এক যুদ্ধ বিমান। জানিয়ে দেব আফ্রিকায় আধিপত্যের লড়াই, মুখোমুখি যুদ্ধ বাঁধছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের। এরপরে জানিয়ে দিব প্রসঙ্গ হিজবুল্লাহ, জাতিসংঘে ইসরায়েলের এক ভয়ঙ্কর অভিযোগ। সর্বশেষ জানিয়ে দিব সব চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে দাবি ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রহস্য নিয়ে হাজির এবার চীনের ষষ্ঠ প্রজন্মের ভয়ঙ্কর যুদ্ধ বিমান। বিশ্বের প্রায় সব স্টেলথ ফাইটার জেট একক ইঞ্জিনের, কিন্তু কিছু ফাইটার জেট অবশ্য দুই ইঞ্জিনেরও রয়েছে। এবার চীন তার নতুন ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেটে 3টি ইঞ্জিন ব্যবহার করছে। এই নিয়ে রহস্য দানা বেঁধেছে। বিশ্বের আর কোনো দেশি ফাইটার জেটের এমন নকশা কখনোই করেনি। তাহলে চীনের এই নতুন ফাইটার জেটের এমন নকশার পেছনে রহস্য কি? গেল 27 ডিসেম্বর চ্যাংডু এয়ারক্রাফট কর্পোরেশনের ফ্যাক্টরি এয়ারফিল্ডের উপর 3 ইঞ্জিনের J-36 আকাশে ওড়ায় চীন। ওই চ্যাংডু এয়ারক্রাফট কর্পোরেশন চীনের পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধবিমান তৈরি করছেন। ভিডিও ফুটেজে দেখা যায় ত্রিভুজাকারের J-36 এর ডানা থাকলেও উলম্ব লেজ নেই। রাডারকে ফাঁকি দিতে সক্ষম যুদ্ধ বিমানটির ইঞ্জিনের জন্য রয়েছে 3টি নজল। সর্বশেষ প্রযুক্তির স্টেলথ কমব্যাট ড্রোনের ক্ষেত্রেও এমন নকশায় দেখা গেছে। 2020 সালের যুক্তরাষ্ট্র গোপনে তাদের ষষ্ঠ প্রজন্মের যেই স্টেলথ ফাইটার ওড়ায় সেটির কোনো লেজ নেই, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের ফাইটার জেটে 3টি ইঞ্জিন ব্যবহার করেনি, কেননা জেনারেল ইলেকট্রনিক এবং প্যাট অ্যান্ড ইউনিটের মতো মার্কিন প্রতিষ্ঠান খুব শক্তিশালী ইঞ্জিন তৈরি করে থাকে। প্যাট অ্যান্ড ইউনিটের F-135 ইঞ্জিন F-35 যুদ্ধ বিমানকে অনায়াসে আকাশে ভাসিয়ে রাখে। আবার এই ইঞ্জিন আফটার বার্ন মোডেও 20 টন পর্যন্ত থ্রাস্ট উৎপাদন করতে পারে। অথচ চীনের তৈরি কোনো ইঞ্জিন এতটা থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম নয়। চীন কয়েক বছর আগে ফরাসি মার্কিন CFM56 ইঞ্জিনের একটি চীনা ধরন WS-10 তৈরি করে। এই ইঞ্জিন সর্বোচ্চ 15 টন পর্যন্ত থ্রাস্ট উৎপন্ন করতে পারে। অবশ্য চীন এখন WS-10 এর চেয়ে উন্নত এবং WS-20 ইঞ্জিন তৈরি করতে চাইছে। পুরোপুরি লোড করার পর J-36 এর ওজন হতে পারে 50 টন। ধারণা করা হচ্ছে J-36 ফাইটারে 3টি WS-10 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যাতে ভারী বিস্ফোরক বহন করলেও হাইপারসনিক গতিতে ছুটতে পারবে J-36। তবে 3 ইঞ্জিন ব্যবহার করার পেছনে আরও কারণ থাকতে পারে। বিশেষ করে আধুনিক যুদ্ধবিমানের ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিন থেকেই আসে। আবার রাডার সেন্সরে প্রচুর শক্তির প্রয়োজন হয়। এছাড়া ডিরেক্ট এনার্জি উইপেন, হাই এনার্জি লেজের মতো অস্ত্রেও প্রচুর শক্তি খরচ হয়। 3 ইঞ্জিন ব্যবহার করে J-36 যুদ্ধবিমান অন্য ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের প্রচলিত নকশার ধারণা বদলে দিয়েছে। কারণ চীনা যুদ্ধবিমান নির্মাতাদের ধারণা এই ফাইটার জেটে হয়তো অনেক শক্তি লাগে। 2টি WS-10 ইঞ্জিন দিয়ে হয়তো এই শক্তি উৎপন্ন করা সম্ভব নয়, তাই হয়তো তৃতীয় আরেকটি ইঞ্জিন ব্যবহার করছে চীন। এদিকে আফ্রিকায় আধিপত্যের লড়াই, মুখোমুখি রাশিয়া ইউক্রেন। আফ্রিকায় ধীরে ধীরে প্রভাব বাড়াচ্ছে রাশিয়া, আর এই কাজে ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপকে কাজে লাগাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্য আফ্রিকায় বড় আকারে সেনা ছাউনি গড়ে তোলার পরিকল্পনা করছে মস্কো। বিপরীতে আফ্রিকায় দিনে দিনে যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে। মার্কিন গোয়েন্দাদের দাবি 2017 সাল থেকে আফ্রিকায় আক্রমণাত্মক বিদেশি নীতি অনুসরণ করছে রাশিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি অন্তত 6টি দেশকে সামরিক সহায়তা দিয়েছে মস্কো। সেখানকার রাজনৈতিক নেতাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রুশ ভাড়াটে সেনা ওয়াগনার। বর্তমানে মধ্য আফ্রিকার একাধিক দেশ ক্রমাগত বিদ্রোহী এবং চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই কাজে সেখানকার সরকারকে সাহায্য করছে ওয়াগনার গ্রুপ। এভাবেই ধীরে ধীরে মধ্য আফ্রিকার দেশগুলোর সরকার থেকে শুরু করে আমজনতার নয়নের মণি হয়ে ওঠার চেষ্টা করছে রাশিয়া। আফ্রিকায় ওয়াগনার গ্রুপের জয়যাত্রা শুরু হয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান দিয়ে। 2013 সাল থেকেই সেখানে এই রকম গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ওই বছর ক্ষমতা দখল করে বিদ্রোহী গোষ্ঠী, ফলে মসনদ ছাড়তে হয় প্রেসিডেন্টকে। 2019 সালে 14টি সশস্ত্র গোষ্ঠীর চুক্তিতে সই করে
কিছুদিন পরেই 6টি দল সেই চুক্তি ভেঙে বেরিয়ে যায়। ফলে ফের শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। স্থানীয়দের দাবি, এরপরই মাঠে নামে রুশ ভাড়াটে ওয়াগনার বাহিনীর যোদ্ধারা। তাদের সঙ্গে যুদ্ধে সশস্ত্র বিদ্রোহীরা পেরে উঠতে পারেনি। ফলে 2021 সালে রাজধানীর বাঙ্গুই ছেড়ে পালিয়েছে তারা। এতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানে ফেরে শান্তি। আর এর 16 আনা কৃতিত্ব ওয়াগনার গ্রুপকে দিয়ে থাকেন মধ্য আফ্রিকার দেশটির বাসিন্দারা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানের পাশাপাশি নাইজার, মালি, বুর্কিনা ফাসোর রুশ ভাড়াটে বাহিনীর সাহায্যে ধীরে ধীরে নিজের অবস্থান মজবুত করছে মস্কো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশটির অন্যান্য রাষ্ট্রেও একই পদ্ধতিতে প্রভাব বৃদ্ধির চেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। পাশাপাশি ধীরে ধীরে সেখানকার দেশগুলিতে সামরিক ঘাঁটি গড়ে তুলেছেন তিনি। এদিকে প্রসঙ্গ হিজবুল্লাহ। জাতিসংঘে ইসরায়েলের ভয়ঙ্কর এক অভিযোগ। ইরানের সহযোগিতা ও তত্ত্বাবধানে লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ ফের সংগঠিত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ইসরায়েলি মিশনের অন্যতম প্রতিনিধি ড্যানি ড্যানন। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হিজবুল্লাহকে একটি বড় হুমকি বলে উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দিতে থাকে ইসরায়েল। তবে গত বছর সেপ্টেম্বর থেকে দুপক্ষের সংঘাত তীব্র হয়ে ওঠে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ব্যাপক বিমান ও স্থল অভিযানে ধ্বংস হয়ে যাওয়া হিজবুল্লাহ চেইন অব কমান্ড এবং অধিকাংশ গোপন অস্ত্রাগার নিহত হয়েছেন দেশটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সহ প্রথম সারির সব নেতা ও কমান্ডার। এই পরিস্থিতিতে গত 27শে নভেম্বর লেবাননের সরকারের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করে ইসরায়েল। সেই চুক্তির অন্যতম শর্ত ছিল লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে দেশটির সেনা সদস্যদের মোতায়েন করতে হবে এবং হিজবুল্লাহ যেন ওই অঞ্চলে ফের ঘাঁটি না গড়তে পারে, সেজন্যই প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে লেবাননের সরকাররা সেই শর্ত মানছে না। উল্লেখ করে সোমবারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বরাবর লেখা এক চিঠিতে ড্যানি ড্যানন বলেন, আমরা যুদ্ধের সময় হিজবুল্লাহ সামরিক সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করতে পেরেছিলাম, কিন্তু সম্প্রতি গোয়েন্দা সূত্রের বরাতে আমরা জানতে পেরেছি যে ইসরায়েলের সহযোগিতায় হিজবুল্লাহ ফের সংগঠিত হচ্ছে এবং নিজেদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করছে। আমরা আরও জানতে পেরেছি যে হিজবুল্লাহ চুক্তি স্বাক্ষরের পর সিরিয়া লেবানন সীমান্ত দিয়ে বেশ কয়েক দফায় হিজবুল্লাহর কাছে অস্ত্র ও অর্থ সহায়তা পাঠিয়েছে ইরান। আর এই লেবাননে জাতিসংঘের যে বাহিনী সক্রিয় রয়েছে তারাও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। সব চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে দাবি ভারতের। বাংলাদেশ ভারতের মধ্যকার সব চুক্তি ও প্রোটোকল মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে বলে দাবি করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে এই কথা জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, সব চুক্তি মেনে সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে। সীমান্ত সুরক্ষিত করতে কাঁটাতারের বেড়া, বসতি স্থাপন, বাতি স্থাপন এবং ডিভাইস স্থাপন করা হচ্ছে। সীমান্তের উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে আজ বিকেলে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়। এর একদিন পরই আজ দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে ভারত। বাংলাদেশের অভিযোগ, সীমান্তে এমন 5টি নির্দিষ্ট স্থানে বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পতাকা বৈঠকের পর বিএসএফ কাজ বন্ধ রাখে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সীমান্তে বেড়া দেওয়া সহ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে ভারত দুই সরকার এবং সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সব প্রোটোকল মেনে চলছে বলে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরা কারবার, অপরাধীদের চলাচল, জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত।